এই শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন। আমি লাইভে আসলে আসতে পারতেছিলাম না। হ্যাঁ, লাইভে আসতে পারতেছিলাম না যেহেতু মোবাইল নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছিল, লাইভে আসতে একটু সমস্যা হচ্ছিল। হ্যালো, এখন কথা ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে। এখন ঠিকঠাক কথা ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে। এখন ঠিকঠাক কথা ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে। আচ্ছা, আমার ওয়াইফাই এর কি হয়েছে এটা বলতে চাচ্ছেন? ওয়াইফাই এর আমার কিছু হয়নি, এটা সারা বাংলাদেশের ওয়াইফাই নেটের একটু স্লো করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের নেটওয়ার্কটা একটু স্লো করে দেয়, বিশেষ করে হয়তো এমন বলতে পারে যে ঢাকায় আমি যে এরিয়াটা থাকি এইটাতে এটা কি আমাদের কি একটা পুড়ে গেছিল বা কিছু একটা হয়েছিল এইরকম সমস্যা থেকে, কেমন এরকম সমস্যা হয়নি, বরং ওই যে আপনার আন্দোলনের ঘোষণা দেওয়ার পর থেকে নেট কোথাও যেন একটু আগুন লাগলো, আগুন লাগার পর থেকেই মূলত এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটা কখনো ফেস করিনি, বুঝতে পারলাম। মানে এই সমস্যাটাও শুরু হয়েছে এবং আপনাদের এই ব্যাচটাও শুরু হয়েছে, বুঝতে পারলাম। এই কারণে আমাদের একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, আমরা পেন্ডিং আছে, মোট কি আর অ্যাপ্রুভ করা হবে না? অ্যাপ্রুভ করা হবে। আচ্ছা, এখন আপাতত ক্লিয়ার থাকলে আমরা একটু কথা বলার চেষ্টা করতে পারি। ওকে, ক্লিয়ার। আমাদের লেকচার শিট 2 নিয়ে আমরা কথা বলবো আজকে। বলবো লেকচার শিট 2 নিয়ে কথা বলবো। এই লেকচার শিট 2 এর ভিতরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স প্যাটার্নস। আমরা যখন কোনো কিছু লিখতে যাব, প্রথম 3টা ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলেছি, আমি আশা করি যে প্রত্যেকেই ক্লাসগুলো করছেন। কেউ হঠাৎ করে 4 নাম্বার ক্লাসে এসে ঢুকে যাবেন না, অবশ্যই আগের 3টা ক্লাস করে তারপরে সে ঢুকে যাবেন। 4 নাম্বার ক্লাসে ঢুকে 3টা ক্লাস করে। আমরা যদি এরকম একটা এক্সাম্পল লিখি, চলেন আমরা একটা এক্সাম্পল লিখি। সেন্টেন্স বড় কি করে করতে হয়, সেন্টেন্স কি করে বড় করতে হয়, তারপরে আলোচনায় আমরা এটা আসবো। আমরা সিম্পল একটা এক্সাম্পল লিখলাম যে হি সেন্ডস, she sends message। আচ্ছা, হি সেন্ডস মেসেজ, সে মেসেজ দেয়। এটা খুব সিম্পল একটা বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা জাস্ট একটু ওয়ে অফ এনলার্জিং সেন্টেন্স এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। সেন্টেন্সটা কি করে এনলার্জ করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলে তারপরে আমাদের বেসিক স্ট্রাকচার আলোচনা যাব। আমাদের বলা হয়েছে যে হি সেন্ডস, সে প্রেরণ করে বা দেয়, মেসেজ দেয়। পরবর্তী প্রশ্ন হতে পারে যে কাদেরকে মেসেজ দেয়, লেখেন টু হিজ ক্লায়েন্টস, তার ক্লায়েন্টসদেরকে সে মেসেজ দেয়। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি একটা সেন্টেন্স কি করে বড় করছি এটা একটু লক্ষ্য করেন। হি সেন্ডস মেসেজ, সে মেসেজ প্রদান করে বা মেসেজ দেয়। কাদেরকে মেসেজ দেয়? টু হিজ ক্লায়েন্টস, তার গ্রাহকদেরকে সে মেসেজ দেয়।
এখন এই ক্লায়েন্ট সম্পর্কে আমরা একটা মানে তথ্য দিয়ে দিতে পারবো। ক্লায়েন্টসটা কি করে? ক্লায়েন্টসটা আমরা একটা লিখলাম যে হু কি বলেন তো, বাই প্রোডাক্টস ফ্রম হিম এন্ড, আবার ক্লায়েন্ট সম্পর্কে আমি কিছু কথাবার্তা লিখছি। ক্লায়েন্টস হু বাই প্রোডাক্টস ফ্রম হিম, যারা তার কাছ থেকে পণ্য কিনে, এন্ড এবং, আমি আরো কিছু লিখবো, এবং টাকা দিয়ে দেয়, এবং পে এবং পরিশোধ করে। পরিশোধটা কিরকম ভাবে করে যদি আমরা আরেকটু মডিফাই করি, পে রেগুলারলি, পে রেগুলারলি। তাহলে আমাদের এই ছোট্ট একটা সেন্টেন্স থেকে দেখেন আস্তে আস্তে কি করে বড় হচ্ছে। হি সেন্ডস মেসেজ, সে মেসেজ দেয় টু হিজ ক্লায়েন্টস, তার ক্লায়েন্টসদেরকে, তার গ্রাহকদেরকে। এখন গ্রাহক সম্পর্কে বর্ণনা করছে হু বাই প্রোডাক্টস, যারা প্রোডাক্টস কিনে, ফ্রম হিম, তার কাছ থেকে, এন্ড এবং পে রেগুলারলি, এবং নিয়মিত পরিশোধ করে দেয়, নিয়মিত পরিশোধ করে দেয়। এবার প্রশ্ন যে কখন পরিশোধ করে দেয়, তাহলে আমরা লিখবো যে সোল, তখন সোল আফটার, খুব শীঘ্র, অথবা সোল আফটার বাদ দেন, আপনি শুধু লেখেন আফটার, আফটার, আফটার পরে, রিসিভিং, RECEIVING, রিসিভিং, আফটার রিসিভিং। আমরা জানি যে কোনো প্রেপোজিশনের পরে টু ব্যতীত যে কোনো প্রেপোজিশনের পরে আমাদের কি হয়, বাট প্লাস আইএনজি হয়। আফটার রিসিভিং মানে কি, গ্রহণ করার পরে। কি গ্রহণ করার পরে বলেন তো, ওই যে প্রোডাক্ট গুলো সে অর্ডার দেয়। আফটার রিসিভিং দা অর্ডারড প্রোডাক্ট। এখন অর্ডার কেমন, আগে আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার দেওয়া হয়েছে, পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, অর্ডার প্রোডাক্টস, PRODUCTS। এখন এইখানে আমরা দা কেন ব্যবহার করলাম, দেখেন প্রোডাক্টস শব্দটা আমরা এর আগেও ব্যবহার করেছি। কোন একটা নাউন যদি আমরা একবার ব্যবহার করি সেন্টেন্সে প্রথমবারের মতো, ওটার পুরো আর্টিকেল বসে না, ওটাকে নির্দিষ্ট করার জন্য আমাদের পরবর্তীতে আর্টিকেল বসে। আমরা একটা সিম্পল সেন্টেন্স থেকে আমি জাস্ট আপনাকে ডাইমেনশনটা দেখাচ্ছি যে সেন্টেন্স গুলো কি করে বড় করবেন আপনি। হি সেন্ডস মেসেজ, সে মেসেজ দেয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, টু হিজ ক্লায়েন্টস, টু হিজ ক্লায়েন্টস, তার ক্লায়েন্টসদেরকে। আমাদের এই পরবর্তী অংশটুকু হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট, এটা আমরা জানি। এর পরবর্তীতে এই ক্লায়েন্ট সম্পর্কে আমরা বর্ণনা করছি, হু বাই প্রোডাক্টস, যারা প্রোডাক্টস কিনে, ফ্রম হিম, তার কাছ থেকে, এন্ড এবং পে রেগুলারলি, এবং নিয়মিতই পরিশোধ করে, নিয়মিতই কি করে, পরিশোধ করে। আফটার রিসিভিং দ্য অর্ডার প্রোডাক্টস, আফটার অর্ডারকৃত পণ্যগুলো গ্রহণ করার পরেই তাকে পণ্যের দাম পরিশোধ করে। এখন আমি এইটাতে আরো বাক্য বানাবো। এখানে হি তো মানে হি না আছে রহিম, হিনা থেকে কে আছে বলেন তো, রহিম। তাহলে এবার আপনি আরো বড় করেন যে হোয়েন রহিম ইজ ফ্রি, যখন রহিম ফ্রি থাকে তখন আপনি এখানে হি ব্যবহার করবেন, হি সেন্ডস মেসেজ। আপনি এই একটা বাক্য থেকে আপনার কত বড় বাক্য বানাচ্ছেন দেখলে। এখানে আমরা অনেকগুলো ব্যবহার করেছি, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টের ব্যবহার করেছি, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করেছি, তারপরে পাস্ট পার্টিসিপলের ব্যবহার করেছি, এরপর আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার করেছি। তারপরে মূল সেন্টেন্সটা কি দাঁড়ালো, হোয়েন রহিম ইজ ফ্রি, যখনই রহিম ফ্রি থাকে। তার মানে আগে কিছু ছিল, রহিম একজন ব্যবসায়ী বা রহিম কিছু একটা এরকম সামথিং আছে, এরকম কিছু একটা ছিল। হোয়েন রহিম ইজ ফ্রি, যখন রহিম ফ্রি থাকে, হি সেন্ডস মেসেজ, সে মেসেজ প্রদান করে, টু হিজ ক্লায়েন্টস, তার ক্লায়েন্টস বা ক্রেতাদেরকে, হু বাই প্রোডাক্টস ফ্রম হিম, তাদেরকে, যাদের কাছ থেকে, যারা তার কাছ থেকে পণ্য কিনে, এন্ড পে রেগুলারলি, এবং মূল্য পরিশোধ করে দেয়, আফটার রিসিভিং দ্য অর্ডার প্রোডাক্টস, অর্ডারকৃত পণ্য পাওয়া পরেই। এখন ঠিক পরেই আপনি আপনার সোন ব্যবহার করতেন, সোন আফটার,
সোন আফটার মানে ঠিক পরে, আফটার মানে পরে, সোন আফটার মানে কি বলতো ঠিক পরে। আমরা এখান থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম, এই একটা সিম্পল একটা বাক্যকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই বাক্যটাকে আমরা মেকানিজম করে করে আমরা বড় করলাম। আমরা যখন নিজেরা কিছু লিখবো, কোন একটা টপিক সম্পর্কে লিখবো, তখন এখান থেকে আমরা একটা জিনিস শিখবো কি কি করতে হবে। সেন্টেন্স বড় করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এই স্ট্রাকচারটা তো আছেই, এই যে এই স্ট্রাকচার এটা তো আছেই। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, যেখানে আমরা নাউন পাবো, যেখানে আমরা নাউন পাবো ঠিক এরপরেই হয় অ্যাজেটিভ, সেন্টেন্স বড় করার জন্য হয় অ্যাজেটিভ ব্যবহার করব অথবা অ্যাজেটিভ ক্লজ ব্যবহার করব। যেখানে আমরা ভার্ব পাবো, এই ভার্বটাকে হয় আমরা অ্যাডভার্ব করব, না হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করব, তারপরে সেন্টেন্স অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ করব, এরপরেই আমাদের সেন্টেন্স বড় হয়ে যাবে। এবং একইভাবে আমরা কনজাংশন ব্যবহার করব, তারপরেই হয়ে যাবে। আমাদের বাংলা থেকে ইংরেজি করার জন্য এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সবচেয়ে বহুল প্রচলিত স্ট্রাকচারটা হচ্ছে এটা। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি, এরপরে আমরা ভার্ব ব্যবহার করি, এরপরে অবজেক্ট ব্যবহার করি যদি থাকে, যদি অবজেক্ট না থাকে তাহলে কমপ্লিমেন্ট ব্যবহার করি, এরপর আমরা অ্যাডভার্বিয়ালস ব্যবহার করি। আমাদের আজকের যে আলোচনাটুকু, প্রথমে আমি আপনার মাথায় একটু ঢুকানোর চেষ্টা করলাম যে সিম্পল সেন্টেন্স গুলা কি কি করে বড় বড় করতে হয়, এবং 2 নাম্বার যে কাজ, এইগুলা খুঁজে খুঁজে বের করা, দেন ওই অনুসারে আমাদের নিজেদের বাক্য তৈরি করা। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তারপরে আমরা সাবজেক্ট খুঁজে বের করব, ভার্ব খুঁজে বের করব, অবজেক্ট খুঁজে বের করব, অবজেক্ট না থাকলে আমরা কমপ্লিমেন্ট খুঁজে বের করব, এরপরে অ্যাডভার্বিয়ালস খুঁজে বের করব। অ্যাডভার্বিয়ালস পাওয়া যায়, এখানে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, ক্লজও হতে পারে, ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। তাহলে ভার্বকে আমরা 4টা জিনিস দিয়ে প্রশ্ন করব। একটা হচ্ছে হোয়ার দিয়ে, মানে কোথায় দিয়ে, একটা হচ্ছে হোয়ার দিয়ে, আর হচ্ছে হোয়েন দিয়ে, মানে কখন দিয়ে, আর হচ্ছে হোয়াই দিয়ে, মানে কেন দিয়ে, আর হচ্ছে হাউ দিয়ে, মানে কেমন দিয়ে। তার মানে এই 4টা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে প্রশ্ন করলে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা জিনিস ব্যবহার করব। যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা অ্যাডভার্বিয়ালস ব্যবহার করব, যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা অ্যাডভার্বিয়ালস ব্যবহার করব, না থাকে ব্যবহার করব। কিন্তু যদি কমপ্লিমেন্ট থাকে, অবজেক্ট থাকে, তাহলে অবশ্যই আগে অ্যাডভার্বিয়ালস ব্যবহার করা যাবে না, আগে অবজেক্ট ব্যবহার করতে হবে। বুঝতে পারলাম? আমাদের এই যে বাক্যটা, আমাদের চলেন এই জায়গাতে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। চলেন এই জায়গা থেকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথম কাজ কি ভাই বলেন তো? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে উদার মানসিকতা নয়, উদার মানবিকতার, উদার মানবিকতার, মানবিকতার প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্ব খুঁজে বের করা। এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো? আমাদের কাজ হচ্ছে এটা আইডেন্টিফাই করা, বাংলা বাক্য থেকে এগুলা খুঁজে খুঁজে বের করা। এই সেন্টেন্সের ভার্ব কে? দ্রুত আনসার করেন। এই সেন্টেন্সের ভার্ব কে? অর্ডার কেন দিলাম বুঝিনি। আমরা যখন পার্টিসিপলের ব্যবহার করাবো তখন অর্ডার কেন হলো বুঝাবো। এই সেন্টেন্সের ভার্ব কে? এই দ্রুত করবেন। এই সেন্টেন্সের ভার্ব কে ভাই বলেন তো? আচ্ছা, এক্স্যাক্টলি পেয়ে গেছি আমরা। কি বলেন তো আমাদের? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে আশ্রয় দেওয়া অথবা দেয়, মানে দেওয়া। এই সেন্টেন্সের ভার্ব কি বলেন তো? দেওয়া। এই সেন্টেন্সের ভার্ব কি বলেন তো? দেওয়া। আশ্রয় শব্দটা, আশ্রয় দেওয়া হতে পারে। আশ্রয় শব্দটা আমাদের নাউন, শেল্টার শব্দটা ভার্ব এবং নাউন উভয় হিসাবে ব্যবহৃত হতে পারে। আমরা এখানে দুই ভাবেই ব্যবহার করব, ভার্ব হিসাবে ব্যবহার করব, একটা সেম টাইম নাউন হিসাবে ব্যবহার করব। আচ্ছা, আশ্রয় দেওয়া যদি ভার্ব হয়, তাহলে আমাদের এখানে সাবজেক্ট কে বলেন তো? সাবজেক্ট কি করে পাওয়া যায়? ভার্ব কে কি অথবা কে বলেন তো? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পাওয়া যায় সাধারণত। সাবজেক্ট খুঁজে বের করেন দ্রুত।
কমেন্টস করেন সাবজেক্ট কে এখানে, এখানে সাবজেক্ট কে বলেন তো? বাংলাদেশ, এক্স্যাক্টলি। সাবজেক্ট কে? বাংলাদেশ। সাবজেক্ট কে বলেন তো? বাংলাদেশ। ওকে, পেয়ে গেছি। বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, আমরা এটা পেয়ে গেছি। দেয় হচ্ছে ভার্ব, এটা পেয়ে গেছি। কি দেয় বলেন তো? ভার্বকে প্রশ্ন করেন। ভার্বকে অবজেক্ট পাইতে হলে কি লাগে বলেন তো? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হয়? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। ভার্ব আমরা এখানে গিভ ধরবো, গিভ, জিআইভি, গিভ, দুইটা ধরেই দেখাবো। ভার্ব আমরা এখানে দুইটা ধরবো, শেল্টার ধরবো এবং গিভ, দুইটাই ধরবো। শেল্টার একবার নাউন হিসাবে ব্যবহার করব, আরেকবার অ্যাক্টিভ ভয়েস। এক্স্যাক্টলি। কি দেয় বলেন তো? আশ্রয় দেয়। কি দেয় বলেন তো? আশ্রয় দেয়। তার মানে আশ্রয় শব্দটা কি বলেন তো? আশ্রয় শব্দটা কি? অবজেক্ট। ওবিওবজেইসিটি, অবজেক্ট। এবার বাংলাদেশ আশ্রয় দেয় কাদেরকে? আশ্রয় দেয় বলেন তো? রোহিঙ্গা শরণার্থীদেরকে। রোহিঙ্গা শরণার্থীদেরকে আশ্রয় দেয়। আশ্রয় হচ্ছে আমাদের 1 নাম্বার অবজেক্ট। আশ্রয় হচ্ছে 1 নাম্বার অবজেক্ট। 2 নাম্বার অবজেক্ট কি ভাই বলেন তো? রোহিঙ্গাদেরকে। কাদেরকে দেয়? কাকে দেয়? রোহিঙ্গাদেরকে দেয়। কাকে দেয় বলেন তো? রোহিঙ্গাদেরকে দেয়। কাকে দেয়? রোহিঙ্গাদেরকে দেয়। আচ্ছা, রোহিঙ্গা শরণার্থীদের দেয়। তার মানে আমরা স্ট্রাকচারটা দিতে মিলাম। কয়টা জিনিস পাইছি আমরা? সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি। অবজেক্ট কয়টা পাইছি? 2টা পাইছি। ডাবল অবজেক্টের ব্যবহারটা আমাদের আসবে, আলাদা করে সেগমেন্ট আকারে আসবে। 2টা অবজেক্ট পাইছি। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কোনটা ভাই? যখন আমরা কি বলেন তো? বস্তুবাচকটাকে সাধারণত আমরা বলি, অথবা কি দ্বারা প্রশ্ন করলে। কি দিছে? আশ্রয় দিছে। কি? আশ্রয়টা হচ্ছে এটা। কি দিছে? আশ্রয় দিছে, তাই না? আর কাকে দিছে? রোহিঙ্গাদেরকে দিছে। তার মানে আমরা 2টা অবজেক্ট পেয়ে গেছি। আচ্ছা, এরপরে অ্যাডভার্বিয়ালস কোথায় দিছে বলেন তো? কক্সবাজার। বলেন কোথায় দিছে? কক্সবাজারে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। কোথায় দিছে? অ্যাডভার্বিয়াল। কোথায় দিছে? কক্সবাজার। কখন দিছে? তখন দিছে। এটাও অ্যাডভার্বিয়াল। এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল, এটাও অ্যাডভার্বিয়াল। আচ্ছা, কেন দিছে? উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে। এটা হচ্ছে কেন উত্তর। এটা হচ্ছে কেন উত্তর, উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে। আজকে আমাদের অ্যাডভার্বের ব্যবহার আলোচনা না, অ্যাডভার্বের আলাদা একটা আলোচনা আসবে, তারপরও আমি একটু আলোচনা করব। তার মানে প্রথম কে পাইলাম ভাই? প্রথম কাজ। প্রথম কাজ। প্রথম কাজকে সাবজেক্ট কে বলেন তো? বাংলাদেশ। সাবজেক্ট কে? বাংলা, বাংলাদেশ দিয়ে নিজের দেশের নামই ভুলে গেলাম, বাংলাদেশ। 2 নাম্বার কাজ কি বলেন তো? দ্বিতীয় কাজ। প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয় কাজ তখন। তখন, তখন দ্বারা কি বলেন তো? এই টেন্সের ক্লাসে শেখাবো। তার তখন দ্বারা কি বলেন? তখন দিয়েছে। এটা বলেন, আমি আপনাকে একদম জানলাম। আমি তখন তোমাকে কল দিয়েছিলাম। আমি তখন তোমাকে কল দিয়েছিলাম। এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? আমি তখন তোমাকে মিস করেছিলাম। আমি তখন তোমাকে দেখেছিলাম। আমি তখন, বাংলাদেশ তখন শোষণের হয়েছিল, শিকার হয়েছিল। তখন দ্বারা কোন টেন্স হয় বলেন তো? 2 একজন বলেন তো? তখন দ্বারা কোন টেন্স হয়? 2 একজন বলেন তো? পাস্ট টেন্স। এক্স্যাক্টলি রাইট। তখন দ্বারা কোন টেন্স হয়? পাস্ট টেন্স। তার মানে বাংলাদেশ, ভার্বটা কি আসবে? গেভ। বাংলাদেশ গেভ, বাংলাদেশ দিয়েছিল। কি দিয়েছিল? আশ্রয় দিয়েছিল। 3 নাম্বার কাজ। কি দিয়েছিল? আশ্রয় দিয়েছিল। 3 নাম্বার কাজ কি? শেল্টার, SHELTER, শেল্টার, আশ্রয় দিয়েছিল। কাদেরকে দিয়েছিল? রোহিঙ্গাদেরকে দিয়েছিল। এখন ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। এই যে ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট, ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট, এদের যদি মাঝখানে কে বসে? টু বসে। তার মানে কি বলেন তো? চতুর্থ কাজ কি ভাই বলেন তো? চতুর্থ কাজ হচ্ছে কি? টু। এখন এই যে এসব, এসব ইংরেজি কি বলেন তো? THES, প্লুরাল তো, এই জন্য দিস। টু দিস রোহিঙ্গা, রোহিঙ্গা রিফিউজিস, রোহিঙ্গা রিফিউজিস। কোথায় দিয়েছিল বলতো? কক্সবাজার। কক্সবাজার ইংরেজি কি? কক্সবাজার।
কক্সবাজার এ সাউন্ডের জন্য কি ব্যবহার করবো বলেন তো? স্থান হলে সাধারণত বড় স্থান বললে আমরা ইন ব্যবহার করবো, এটো ব্যবহার করতে পারবো, সেটার ক্ষেত্র বিশেষে। তার মানে আমরা পঞ্চম কাজ কি ভাই বলেন তো? পঞ্চম কাজ হচ্ছে ইন কক্সবাজার, ইন কক্সবাজার, ইন কক্সবাজার। পঞ্চম কাজ কি? ইন কক্সবাজার। আচ্ছা, কেন? উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে। কেন? এজ এন, এজ মানে হিসাবে, উদার মানবিকতার এক উদাহরণ হিসাবে বা দৃষ্টান্ত হিসাবে, এজ এন এক্সাম্পল, এক্সাম্পল অফ উদার। উদার ইংরেজি কি বলুন তো? লিবারাল, LIVER, লিবারাল হিউম্যানিটি, হিউম্যানিটি শব্দটা নাউন, নাউনের উপর অ্যাডজেক্টিভ বসে। বুঝাতে পারলাম? এতগুলো কাজ এখানে করা হয়েছে। কোথায় আসছে বলেন তো? এটা লেখা নেই এখানে। এটা 41তম BCS এর প্রশ্ন। এখান থেকে আপনি শুধু অনুবাদ করতে শিখছেন, বিষয়টা এরকম না। আরেকটা তার বাকি আছে, কি বলেন তো? এই যে দেন, তখন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দেন ব্যবহার করে দিবেন। আমরা এড ভার্বের ক্লাসে শেখাবো, ঠিক আছে? তার মানে মূল বাক্যটা কি দাঁড়ালো? বাংলাদেশ দেন গেভ শেল্টার টু দেজ রোহিঙ্গা refugees in Coxbazar as an example of liberal humanity. এবার আপনি এরকম বাক্য দিয়ে আপনি বাক্য বানাবেন। আপনার যে টপিক আসবে এরকম টপিক দিয়ে আপনার এই স্ট্রাকচারে বাক্য বানাবেন। এরকম আপনাকে শত শত স্ট্রাকচার শেখানো হবে। বুঝাতে পারলাম? সরি, শত শত প্যাটার্ন শেখানো হবে। স্ট্রাকচার আপনি এটাই ব্যবহার করবেন। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার এটাই ব্যবহার করবেন। তার মানে এইবার আমরা কি হয়, আমরা এটা অনেক ভাবে করতে পারি। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ দেন গিভ শেল্টার টু দিস রোহিঙ্গা রিফিউজিস ইন কক্সবাজার অ্যাজ এন এক্সাম্পল অফ লিবারাল হিউম্যানিটি। এখন আমরা একটা কাজ করতে পারি। এই যে অ্যাজ এন এক্সাম্পল, হ্যাঁ, এটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে যাব। এটাকে যখন সেন্টেন্সের শুরুতে নিয়ে যাব তখন এদের নাম কি? ওপেনার। কি বলেন তো? ওপেনার, ওপেনার হিসেবে কাজ করবে, ঠিক আছে? আর দেনটা কেন আসলো? দেনটা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দেন ব্যবহৃত হয়। বুঝাতে পারলো? একটা ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার, সিএল আর ক্লিয়ার। একটা আজকে শুধু আপনার সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডভার্বিয়ালস কোনটা, এটা চেনার কাজ। ক্লিয়ার বলেন, এজ অ্যান এক্সাম্পল অফ লিবারাল হিউম্যানিটি। বুঝতে পারছেন? বোঝা গেল? দেন কি শেষে বসতে পারে? না না, দেন শেষে বসানো যাবে না। তিনটা অ্যাডভার্বিয়াল সেন্টেন্সে থাকলে আমাদের সেন্টেন্সের ক্লাসে বলবো। স্যার আগের আমাকে বাংলা সাউন্ড বলতে বুঝি না, আমি নিজে বুঝিনি। এজ অ্যান এক্সাম্পল অফ লিবারাল হিউম্যানিটি বাংলাদেশ দেন গিভ শেল্টার টু এত। ক্লিয়ার? এভাবে বাক্য বানাতে হয়, এভাবে বাক্য বানাতে হয়। ওকে ওকে। দোজ কখন ব্যবহার করতে হয়? দোজ কখন ব্যবহার করতে হয়, বা দোজ যখন পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, যেহেতু এইসব ওই সব যদি থাকে, দোজের ব্যবহার করাচ্ছি না ভাই। আপনি ক্লাসে যদি মনোযোগ না থাকে তাহলে ঝামেলা হয়ে যাবে। কেন জানেন? আমি ক্লাসে এটা বলেছিলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে আমাদের এই যে এরকম একটা বড় একটা মালা। আমি একদিনের ক্লাসে সব এই যে একটা মালা নাকি একটা গোটা বা পুঁতি, তাই তো, সব পুঁতি নিয়ে আমি একদিন ক্লাসে কথা বলতে পারবো না। আপনাদের জন্য খুব ওয়েল ডিরেক্টেড একটা প্ল্যান আছে যেন আপনি শিখতে পারেন। আজকে দোষ কেন হয়েছে এটা আপনার বোঝার দরকার না। আজকে সাবজেক্ট অবজেক্ট অ্যাডভার্বিয়াল চিনতে পারেন, এটা হচ্ছে বড় কথা। আজকের ক্লাসে অন্য কোনো শেখার দরকার নেই। ওকে, 2 নাম্বার মোবাইল ব্যাংক 2014 সালে প্রশ্ন আসছিল। এটা এই জায়গায় আমরা একটু কাজ করব। এই জায়গায় একটা কাজ করব। বিশ্বব্যাপী ব্যাপক জনগোষ্ঠীর সরাসরি ও ব্যাপক মাত্রায় অংশগ্রহণের ফলে অত্যন্ত দ্রুততার সাথে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়েব আজ গণযোগাযোগের ও সামাজিক মিথস্ক্রিয়া অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই বাক্যের প্রথম কাজ কি? সাবজেক্ট খুঁজে বের করা। প্রথম কাজ কি? সাবজেক্ট খুঁজে বের করা। এই বাক্যের সাবজেক্ট কোনটা বলেন দ্রুত?
এই বাক্যের সাবজেক্ট কোনটা দ্রুত বলেন। সাবজেক্ট কোনটা দ্রুত বলেন। সাবজেক্ট সাবজেক্ট কোনটা এই বাক্যের সাবজেক্ট কোনটা? সেন্টেন্স পড়েন, তাড়াহুড়া কিছু নেই। তাড়াহুড়া করে ফ্রি হ্যান্ডরাইটিং এর ট্রান্সলেশন শেখা যায় না। সেন্টেন্স ভালো করে পড়েন, তারপরে ভার্ব খুঁজে বের করেন। সাধারণত বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। ভার্ব হচ্ছে পরিণত হয়েছে। এক্স্যাক্টলি, ভার্ব হচ্ছে পরিণত হয়েছে। ভার্ব ঠিকঠাক আছে। সাবজেক্ট কোনটা দ্রুত বের করেন। কেউ একজনও যদি ফাঁকি দেন, আমি আমার গ্রামার ক্লাসে একটা কথা বলে থাকি, আমার কাছে ইংরেজি গ্রামার পড়ে যদি কেউ গ্রামার শিখতে না পারে, আগে বলতাম যখন অ্যাডমিশনের ছেলে মেয়েদের পড়াইতাম বা অফলাইনে পড়াইতাম, তখন এটা বলতাম যে সাদা স্টাম্প নিয়ে আসলে আমি লিখে দিব যে আর কোনোদিন ইংরেজি গ্রামার শিখতে পারবে না। এখন সাদা স্টাম্পের কথা বলি না, যেহেতু অনলাইন। তবে এটা বলি যে কেউ যদি আমার ইংরেজি গ্রামার কোর্স করার পরে গ্রামার না বুঝে, ও বুঝতে পারবে না। সেম কথা এটাই, ফ্রি হ্যান্ড রাইটিং আমার কাছে কোর্স করার পরে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে না পারেন, আপনি ধরে নেবেন আপনার লাইফে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন না। ব্যতিক্রম এক্সেপশন থাকতে পারে দু একজন। ইন্টারনেট সাবজেক্ট। আচ্ছা, এই সেকেন্ড প্রশ্ন, এখানকার সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল বলেন। এখানকার সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল দ্রুত বলেন। এখানকার সাবজেক্টটা সিঙ্গুলার কিনা প্লুরাল? এখানকার সাবজেক্ট সিঙ্গুলার কিনা প্লুরাল? এখানকার সাবজেক্ট সিঙ্গুলার কিনা প্লুরাল? বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ অনেকের জন্য হচ্ছে না, অনেকের কিন্তু হচ্ছে না। অনেকে সাবজেক্ট কিন্তু ধরতে পারতেছেন না। সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট সিঙ্গুলার কিনা প্লুরাল? সিঙ্গুলার, প্লুরাল, সাথী প্লুরাল, সিঙ্গুলার। সাবজেক্ট ইন্টারনেট বলতেছেন, আবার প্লুরাল বলতেছেন, আমি ঠিকঠাক বুঝলাম না আপনাদের কথা। ইন্টারনেট কি প্লুরাল জিনিস? চলেন আমরা আগে খুঁজে বের করি। ভার্ব কে বলেন। ভার্ব হচ্ছে পরিণত হয়েছে। ভার্ব হচ্ছে পরিণত হয়েছে, প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রশ্ন করেন কে পরিণত হয়েছে বলেন তো? দুইটা জিনিস, ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মাঝখানে একটা ও ছিল। দুইটা জিনিস তো, ইন্টারনেট একটা জিনিস এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে কি বলতো আরেকটা জিনিস। এখানে ওটা মিসিং আছে, আমি লক্ষ্য করিনি, ওটা মিসিং আছে। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড, তার মানে সাবজেক্ট কয়টা বলতো? দুইটা। একটা হচ্ছে ইন্টারনেট, আর একটা হচ্ছে কি বলতো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www লেখেন। একটা জিনিস দুইটা জিনিস, যেমন রহিম এন্ড করিম, বই এন্ড পেন্সিল, দুইটা জিনিস। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল আসবে। এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সের মধ্যে আমরা আলোচনা করব। তার সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। বলেন তো এই বাক্যে কোনো অবজেক্ট আছে? বলেন এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে? অবজেক্ট থাকলে কোনটা? এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে? অবজেক্ট থাকলে কোনটা? দুইটা সাবজেক্ট, তাই হলো। ও থাকলে প্লুরাল হবে। হ্যাঁ, ও তো আছেই এখানে, এখানে কি অবজেক্ট আছে? বলেন, ইজ দেয়ার এনি অবজেক্ট? এখানে কি অবজেক্ট আছে? এখানে কি অবজেক্ট আছে? বলেন, এখানে কি অবজেক্ট আছে? আছে, প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী জনগোষ্ঠী বলে অবজেক্ট।
তাড়াহুড়া করার দরকার নেই, খুব ভালো করে পড়েন। তাড়াহুড়া করার দরকার নেই, ভালো করে পড়েন। চলেন, মিশ্র আনসার পাইছি। সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট। বিশ্বব্যাপী ব্যাপক জনগোষ্ঠীর সরাসরি ব্যাপক মাত্রায় অংশগ্রহণের ফলে বা কারণে, এই যে টোটাল টুকু কি বলেন তো? অ্যাডভার্বিয়াল। টোটালি কি, কেন, কয়ের উত্তর, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আমরা 4 নাম্বার অংশ পাইছি। এটা অত্যন্ত দ্রুততার সাথে, এটাও আমরা কি বলেন তো অ্যাডভার্ব পাইছি। এটাও 4 নাম্বার অ্যাডভার্বিয়াল ফেজ। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আজ ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা সাবজেক্ট পাইছি। আজ, কখন, এটাও আমাদের কি অ্যাডভার্ব। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, গণযোগাযোগের ও সামাজিক মিথস্ক্রিয়ার অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অন্যতম প্রধান প্ল্যাটফর্মে কি হয়েছে বলেন তো? ইন্টারনেটটা কি হয়েছে? অন্যতম প্রধান প্ল্যাটফর্মে হয়েছে। ইন্টারনেটটা কি হয়েছে? অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হয়েছে। কিসের জন্য, কেন হয়েছে? গণযোগাযোগ ও সামাজিক মিথস্ক্রিয়ার কারণে। এখানে যদিও কারণে উল্লেখ নাই, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। সেন্টেন্সের ভাব দেখে তার অবজেক্ট কোনটা বলেন তো? এই যে অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। অন্যতমের জন্য আমরা কি ব্যবহার করি? ওয়ান অফ দা প্রধান কি, মেজর, ওয়ান অফ দা মেজর প্ল্যাটফর্মস। ওয়ান অফ দা মেজর প্ল্যাটফর্ম, ওয়ান অফ দা মেজর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। এরপরে বাকিটা হচ্ছে আমাদের সাবজেক্ট। চলুন আমরা এবার একটু দেখি। ওকে, as a result of direct and extensive participation of vast population worldwide, এটা প্রথম অংশটুকু হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় না। তারপর আমরা বলছি as a result, এরকম আমরা অ্যাডভার্বিয়াল এর ক্লাসে কিছু বলবো যেটা সেন্টেন্সের শুরুতে দিতে হয়। এবং সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি ব্যবহার করি, তখন আমাদের পরে একটা কমা দিতে হয়। এই যে দা ইন্টারনেট এন্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সাবজেক্ট হ্যাভ নাও very rapidly, have now very rapidly। আমাদের এই যে টোটাল অ্যাডভার্বিয়াল ফ্রেজটা ভার্ব, সাবজেক্ট এবং মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে ব্যবহার করা যায়। অ্যাডভার্বিয়াল ক্লাসে আমরা এটা শেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, কি হয়েছে? ওয়ান অফ দা মেজর প্ল্যাটফর্ম, এখানে একটা এস আছে, প্ল্যাটফর্মস। কেন হয়েছে? ফর মাচ কমিউনিকেশন এন্ড সোশ্যাল ইন্টারঅ্যাকশন। ফর মাচ কমিউনিকেশন এন্ড সোশ্যাল, সামাজিক মিথস্ক্রিয়া মানে হচ্ছে সোশ্যাল ইন্টারঅ্যাকশন, একের সাথে অন্যের যে যোগাযোগের ব্যবস্থা, এটাকে বলা হয়। বুঝাতে পারলাম? তার মানে কি পাইলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়ালস। একাধিক অ্যাডভার্বিয়ালস পাইছি। মনে রাখবেন, যদি 3টা অ্যাডভার্বিয়াল থাকে, এই কথাগুলো আমি অ্যাডভার্বিয়ালের ক্লাসে আলোচনা করব। 3টা অ্যাডভার্বিয়াল থাকলে একটা সেন্টেন্সের শেষে বসে, একটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, অথবা মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে, আর আরেকটাকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রাইটিং এর স্ট্যান্ডার্ড পদ্ধতি। বুঝতে পারলাম? 3টা অ্যাডভার্বিয়াল যখন থাকে, আর যদি 2টা থাকে, তাহলে একটা সেন্টেন্সের শেষে, যদি 2টা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, একটা সেন্টেন্সের শেষে আর একটা সেন্টেন্সের শুরুতে। আর যদি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং একটা অ্যাডভার্ব থাকে, তাহলে অ্যাডভার্বটা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা সাধারণত সেন্টেন্সের শেষে বসে, তবে প্রথমে ব্যবহার করা যায়। যখনই আপনি প্রথমে ব্যবহার করবেন, তখন একটা কমা দিতে হবে। এই কথাগুলো আমি বারবার থ্রু আউট মাই কোর্স, এটা আমি বারবার বলবো। 2 নাম্বারটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছি কিনা? এই 2 নাম্বারটা ক্লিয়ার? এত বড় বড় সেন্টেন্স জুম করলে বোঝা যায়। মোবাইলটাকে জুম করে দেখেন। এই বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? ওকে, নেক্সট, পরবর্তী কোশ্চেন। সশস্ত্র উন্নয়ন লক্ষ্য বিশেষ করে সক্ষম হবে। এটা আপনারা করবেন, নিজেরা করবেন। এটা আপনারা নিজেরা করবেন।
একটি বড় পদক্ষেপ, হ্যাঁ এটা আমরা করব। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ষষ্ঠ পঞ্চম বার্ষিক পরিকল্পনা প্রণয়ন একটি বড় পদক্ষেপ। প্রথম কাজ, সাবজেক্ট কোথায় দ্রুত বলেন, এই বাক্যের সাবজেক্ট কোথায় দ্রুত বলেন। প্রথম কাজ, এই বাক্যের সাবজেক্ট কোথায়? প্রথম কাজ, এই বাক্যের সাবজেক্ট কোথায়? বাক্যে বলি থাকলে কি হয় সেটা বলেন নাই। ও আচ্ছা, বাক্যে বলিয়া থাকলে, ও আচ্ছা না না না, বাক্যে সাধারণত যদি আসাম থাকে প্রেপোজিশন ব্যবহার করতে হলে ইন ব্যবহার করতে হয় অথবা এট ব্যবহার করতে হয়। আর যদি বলি এরকম বলিয়া করিয়া, তখন এটা আমরা পার্টিসিপল ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, এবং ওটা আমরা পার্টিসিপলের ক্লাসে আলোচনা করব, এখানকার ক্লাসে না, আজকের ক্লাসে না। বুঝাতে পারলাম? ইউজ অফ পার্টিসিপল ফর ফ্রি এন্ড রিডিং এন্ড ট্রান্সলেশন ওই শীটে আলোচনা করব, এটাই না। এখানকার সাবজেক্ট খুঁজে বের করেন, দ্রুত সাবজেক্ট খুঁজে বের করেন। সাবজেক্ট গণতান্ত্রিক সরকার, সাবজেক্ট গভর্নমেন্ট সরকার, সাবজেক্ট। দ্রুত দ্রুত দ্রুত, কেউ বসে থাকেন না প্লিজ, কেউ বসে থাকেন না। সাবজেক্ট কোনটা বলেন তো? গণতান্ত্রিক সরকার, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, গণতান্ত্রিক সরকার বার্ষিক পরিকল্পনা, গণতান্ত্রিক সরকার, whatever it is, গণতান্ত্রিক সরকার, গভর্নমেন্ট। ওকে, নেক্সট। পদক্ষেপ, আচ্ছা ওকে, 1 নাম্বার গেল। 2 নাম্বার, 1 নাম্বার কাজ আমি পরে বলবো, সব একটু আপনাদেরকে একটু দিয়ে কাজ করাই। আচ্ছা, প্রথম কাজ এটা আমরা বললাম। 2 নাম্বার, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন একটি বড় পদক্ষেপ। এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন? এই সেন্টেন্সের ভার্ব কোনটা? এই সেন্টেন্সের ভার্ব কোনটা? দ্রুত বলেন, এই সেন্টেন্সের ভার্ব কোনটা? দ্রুত বলেন, এই সেন্টেন্সের ভার্ব কোনটা? দ্রুত দ্রুত। এই সেন্টেন্সের ভার্ব কোনটা? দ্রুত বলেন। প্রণয়ন ভার্ব, প্রণয়ন ভার্ব। এখানে কি, এখানে গভর্নমেন্ট বলে ভার্ব, আল্লাহু আকবার। ভিজিবল যদি কোনো ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদের বি ভার্ব ব্যবহার করতে হয়। বলছে এটা বার্ষিক পরিকল্পনা প্রণয়ন হয় একটি বড় পদক্ষেপ। যেমন এদিক তাকান, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। আমরা কি এরকম বলি না? সে একজন ছাত্র, সে একজন ছাত্র। তার মানে হয়টা কি ভাই বলেন তো? হয়টা কি উজ্জ থাকে। এটা আমরা আলাদা একটা শীট থাকবে যে ইউজ অফ বি ভার্ব ফর ফ্রি এন্ড রিডিং এন্ড ট্রান্সলেশন। আমাদের আলোচনা এটা না আজকে। তারপরে আমরা আজকে যতটুকু বললাম, যদি উল্লেখযোগ্য কোনো ভার্ব রাখে, দেখেন আপনারা এখানে যতজন ক্লাস করতেছেন অনেকেই সাবজেক্ট চিনেননি, অনেকে ভার্ব চিনেননি। তার মানে আপনি কিভাবে আশা করেন যে আপনি লিখবেন ভাই? এটা হয়? হয় না তো। তার মানে হয় একটি বড় পদক্ষেপ। তার বি ভার্বের পরে যেটা থাকে ওটার নাম কি? কমপ্লিমেন্ট। ওটার নাম কি বলেন তো? কমপ্লিমেন্ট। ওটার নাম কি? কমপ্লিমেন্ট। তার মানে এবার স্ট্রাকচারটা কি পড়বে দেখেন। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন। প্রণয়নটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট, প্রণয়ন। এখন এই প্রণয়নটা শুধু একসাথে রাখবেন না, সাবজেক্টের সাথে যে যাবে, সাবজেক্টের সাথে যে যাবে
সাবজেক্টের সাথে যে যাবে, সাবজেক্টের আশেপাশে যারা আছে, যার সাথে সাবজেক্টের সম্পর্ক আছে, সব সাবজেক্টের সাথে বসবে, আলাদা করা যাবে না। এখন প্রণয়ন একা বসলে, প্রণয়ন কি একা না? প্রণয়নটা কিরকম প্রণয়ন বলেন তো? ওই যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন। এখন প্রণয়নের ইংরেজি কি বলেন তো? ফর্মুলেশন, FOR, ফর্মুলেশন, LATION, ফর্মুলেশন, প্রণয়ন। এখন বার্ষিক ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন। যখন নাউন থাকবে তখন সাধারণত এর পূর্বে দা দিবেন এবং এরপরে অফ দিবেন। দ্য ফর্মুলেশন অফ, দ্য ফর্মুলেশন অফ। এখন এই যে ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে কি বলতো? ক্রমবাচক সংখ্যা। আদার গ্রামাটিক্যাল ফ্যাক্টস নামে আমাদের একটা সেগমেন্ট থাকতো, ওইখানে আমরা আলোচনা করব। ক্রমবাচক সংখ্যা হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার পূর্বে সাধারণত কি বসে? আর্টিকেল দা বসে। দ্য ফর্মুলেশন অফ দা SIXT, সিক্সথ 5-year প্ল্যান, 5-year প্ল্যান। এর টাকা দেখেন, দ্য ফর্মুলেশন অফ দা সিক্সথ 5-year প্ল্যান, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন হয়। হয় ইংরেজি কি? ইজ, একটি বড় পদক্ষেপ। ইজ এ বিগ স্টেপ, STB, ইজ এ বিগ স্টেপ। বুঝাতে পারলাম? এইবার হচ্ছে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে, এই টোটাল অ্যাডভার্ব। বাই বিল্ডিং অথবা থ্রো বিল্ডিং, থ্রো বাই বিল্ডিং আপ অথবা থ্রো বিল্ডিং হ্যাপি এন্ড ডেভেলপড বাংলাদেশ বা ডেভেলপড কান্ট্রি। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য, এই যে বাস্তবায়নের জন্য দুটি অ্যাডভার্বিয়াল পেয়েছে। তার মানে দ্য ফর্মুলেশন অফ দ্য সিক্সথ 5-year প্ল্যান ইজ এ বিগ স্টেপ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এটা পেয়ে গেছে। পরের কাজ কি? অ্যাডভার্বিয়াল। ফর ইমপ্লিমেন্টিং, এদিক তাকান, ফর জন্য, জন্য ইংরেজি কি? ফর। বাস্তবায়নের জন্য, বাস্তবায়নের ইংরেজি কি বলেন তো? ইমপ্লিমেন্টিং, ফর ইমপ্লিমেন্টিং অফ দা প্রেজেন্ট। প্রতিশ্রুতি বাস্তবায়নে, কি বাস্তবায়ন করবে? এটার অবজেক্ট দিবেন। প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি প্রমিসেস। কাদের? বর্তমান সরকারের প্রতিশ্রুতি। কিভাবে? আবার দুই জায়গায় দিয়ে দিবেন। কিভাবে? বাই ব্যবহার করবেন অথবা কি ব্যবহার করবেন? থ্রো ব্যবহার করবেন, থ্রো বিল্ডিং আপ। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবার চলুন আমাদের এটার উত্তর দেয়া আছে। এই দেখেন, দ্য ফর্মুলেশন অফ দা, এখানে দা দেয়নি। দ্য ফর্মুলেশন অফ দা সিক্সথ 5-year প্ল্যান ইজ আ বিগ স্টেপ ফর ইমপ্লিমেন্টিং প্রমিসেস। আপনি এখানে চাইলে দা দিতে পারেন। দ্য প্রমিসেস অফ দ্য প্রেজেন্ট ডেমোক্রেটিক গভর্নমেন্ট বাই বিল্ডিং আপ এ হ্যাপি এন্ড ডেভেলপড বাংলাদেশ। সমৃদ্ধ, যেটা অলরেডি হয়ে গেছে, এটা পার্টিসিপেলের ব্যবহারে, পাস্ট পার্টিসিপেল ব্যবহার। যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করেছি। পার্টিসিপেল কেন? যেহেতু কাজটা অলরেডি করা হয়েছে। ওই যে বলছিলাম দা অর্ডারড, কি বলছিলাম? দা অর্ডারড প্রোডাক্টস, অর্ডার হয়ে যাওয়া, অর্ডার করে ফেলা প্রোডাক্ট গুলো। সমৃদ্ধ বাংলাদেশ মানে সমৃদ্ধ হয়ে গেছে ডেভেলপ বাংলাদেশ। বুঝতে পারবো? তারপর আমরা এখানে কি পাইলাম বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। এই স্টেপ অনুসারে আমাদের বাক্য আগাইতে হবে। এই স্টেপ অনুসারে, স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের বাক্য আগাইতে হবে। চলতেছে না, নেট সমস্যা করতেছে। এখন ঠিকঠাক আছে তো? এখন ঠিকঠাক আছে? মাঝখানে এখন একটু সমস্যা হয়েছিল। এখন ঠিকঠাক আছে? মাঝখানে একটু সমস্যা হয়েছিল, মাঝখানে একটু সমস্যা হয়েছিল। আমার একটা খোঁজ নেওয়া লাগবে যে যাদের ঢাকায় আছে। এটা বুঝতে পারছি আমরা। এখন নেট প্রবলেম নেই, এতক্ষণ ছিল মনে হয়। এখন ঠিক আছে। সর্বশেষ যে সেন্টেন্সটা বুঝাইছিলাম, বুঝতে পারলাম এটা?
পার্টিসিপেলের ব্যবহারটা আরেকবার, আরে শোনা রে, আজকে পার্টিসিপেলের ব্যবহার তো শেখার দরকার নাই। আজকে আপনার কাজ হচ্ছে কি জানেন, রেগুলার ক্লাস করেন, প্রত্যেকটা ক্লাসের নির্দিষ্ট একটা কাজ আছে। আজকের কাজ হচ্ছে আপনার এই যে সেন্টেন্স স্ট্রাকচার আছে না, আজকের কাজ হচ্ছে, আজকের ক্লাসের আলোচনা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল। বাক্য দেখে আপনি চিনেন কিনা যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অ্যাডভার্ব। আজকের টপিক হচ্ছে এটা। আজকের টপিক তোরে ভাই আমার অ্যাডভার্বিয়াল চিনা না, আজকের টপিক আমাদের পার্টিসিপল চেনা না। বুঝাতে পারলাম? নেট প্রবলেম, ওকে। আচ্ছা, পরবর্তীতে যে কাজটা করবেন, আপনাদের জন্য যে কাজটা, পিডিএফ অলরেডি দেয়া আছে, পিডিএফ অলরেডি দেয়া আছে, পিডিএফ অলরেডি দেয়া আছে। আপনারা যে কাজটা করবেন, এখানে আরো বেসিক কিছু স্ট্রাকচার দেয়া আছে। এই বেসিক স্ট্রাকচার গুলো একটু দেখবেন, আমি আরেকটা ক্লাস দিব এটার উপরে। এই বেসিক স্ট্রাকচার গুলো দেয়া আছে এবং এই বেসিক স্ট্রাকচার থেকে যেগুলো আমি সলভ করে দিছি, এদিক তাকান, যেগুলো আমি সলভ করে দিছি, এই যে দিক তাকান। যেমন একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছে অস্ত্র ছিল। সাবজেক্ট কি? একমাত্র হান্নান ছাড়া আমাদের কাছে সবার, উই অল অ্যাকসেপ্ট হান্নান। ভার্ব ছিল, অবজেক্ট কি ছিল? অস্ত্র ছিল। এই যে ফুল সেন্টেন্স, উই অল অ্যাকসেপ্ট হান্নান হ্যাড আর্মস। আপনি এটা জাস্ট একটু দেখবেন বোঝেন কিনা। 2 নাম্বার, এদিক তাকান, মাত্র 14 বছর বয়স হান্নানের। সাবজেক্ট কে? সাবজেক্ট হান্নান। ওয়াজ ছিল। সি কি বলেন তো, আমাদের কমপ্লিমেন্ট কি? এই যে 14 বছর, অনলি 14 ইয়ার্স। আপনার এগুলো বিসিএস এর প্রশ্ন, 37তম বিসিএস এর প্রশ্ন, হোমওয়ার্ক আপনার দেয়। আমি কি বুঝাতে পারলাম? আপনার কাজ হচ্ছে এই পিডিএফ যেটা দেয়া আছে, এই পিডিএফটা হচ্ছে আপনার একটু পড়া, চোখ ধরানো, আর কিছু না। আরেকটা ক্লাস দিব আমাদের এটার উপরে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্বিয়াল, বাংলা বাক্য দেখে আপনি চিনেন কিনা, এটার উপর আরেকটা ক্লাস দেব। বুঝাতে পারলাম? এটা তো আমরা আরেকটা ক্লাস। আপাতত কাজ হচ্ছে আপনাদের এটা একটু একটু ঘাটাঘাটি করেন, এটা একটু চিনেন। ভাই বাক্যটা আবার রিপিট করা যাবে প্লিজ? নেট সমস্যা, স্কিপ হয়ে গেছে বাক্যটা। স্যার আমরা বাঙালি একদিনে সহ, কোন বাক্যটা? ওই যে ওইটা, ওটা আল্লাহ, ওটা ওইটা। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি আমি। এই যে এটা সুখী সমৃদ্ধির কারণে, এই যে এটা তো, আচ্ছা আমি বলে দিচ্ছি। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন, এই প্রণয়নটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপর হয়, রিচটা হচ্ছে ভার্ব, একটা বড় পদক্ষেপ, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। এরপরে সুখী ও সমৃদ্ধ বাস্তব, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝাতে পারলাম? এই যে এখানে দেখেন, এবং আমরা বলছি দেখেন, আপনি যদি শুধু এতটুকু দেন, হি এবং শি যদি সাবজেক্ট হতো, তাহলে দা ফর্মুলেশন অফ দা 6-5 ইয়ার প্ল্যান, এই টোটালটুকু অংশ হচ্ছে সাবজেক্ট। এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। মনে আছে? ওই যে প্রথম ক্লাস, গণতান্ত্রিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনি শুধু এতটুকু দিতে পারবেন না। কেন? কারণ প্রতিশ্রুতি বাস্তবায়নের সাথে এই যে বর্তমান গণতান্ত্রিক সরকার ওতপ্রোতভাবে জড়িত, একসাথে যাবে। আমাদের আরেকটা ক্লাস হবে, আমাদের আরেকটা ক্লাস দিব আমাদের এই লেকচার শিটের, লেকচার শিট 2 এর উপরে আমাদের আরেকটা ক্লাস হবে ইনশাআল্লাহ। লেকচার শিট 2 এর উপরে আমাদের আরেকটা ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? নেটওয়ার্ক সমস্যা খুব বেশি, আল্লাহ কি জানি হইছে। আগামী ক্লাসে আরেকটা, আজকে আর নয়, আগামী ক্লাসে, ঠিক আছে? আগামী ক্লাসে আবার শুক্রবার ইনশাআল্লাহ, আবার শুক্রবার ইনশাআল্লাহ, আবার শুক্রবার। যতটুকু বুঝছেন এটা পিডিএফ দেয়া আছে, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলেই হবে।